ওয়ার্ল্ড, এখানে গল্প জীবন্ত। বাংলা এবং বিশ্ব সাহিত্যের গল্প ভাণ্ডার সমস্ত শ্রোতাদের কাছে পৌঁছে দিতেই আমাদের এই বিশেষ প্রতিবেদন দি বং স্টোরি ওয়ার্ল্ড। আমাদের আজকের গল্প ভৈরব। গল্পটি রচনা করেছেন মানবেন্দ্র পাল। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রের ভূমিকায় আমি সুমন মিত্র, মহিলা কণ্ঠে প্রণতি মৃধা, পোস্টার নির্মাণ টিম শ্যাডো পিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভৈরব। ছোটনাগপুরের পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করার রহস্যময় রোমাঞ্চ নিয়ে নেমে এসেছিল। এমনটা কিন্তু অন্যদিন হয় না। অন্যদিনও এই সময় ধূর্যটিবাবুর সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে, হাতে দস্তানা পরে, টাক মাথার উপর মাংকি ক্যাপ চাপিয়ে লাঠি ঠুকঠুক করে এসে বসেন। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত পড়েনি, পড়ব করছে, কিন্তু এখনই এই কচি শীতের বিরুদ্ধে ধূর্যটিবাবুর এই রণসাজ। তার এই শীত বস্ত্রের বর্ম দেখে মহিতোষ মজুমদারের স্ত্রী হাসেন, কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নির্বিকার। তার কোনো লজ্জা সংকোচ নেই। মহিতোষবাবু একসময় পুলিশ অফিসার ছিলেন, অসময়ে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পুলিশ জীবনের নানা ঘটনা শুনতে ধূর্যটিবাবু বড় ভালোবাসেন। সেই লোভেই এই কদিন ধরে রোজ সন্ধ্যাবেলা উনি এখানে আসেন। কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন, সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে বলেননি। কেননা বললেও তা কেউ বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই নয়, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল। এখানে উনি এসেছেন মাস 6 হলো। শান্ত নিরিবিলি জায়গা, ভদ্রলোকের বাস তেমন নেই। কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশখানেক দূরে। মহিতোষবাবুর বাংলোর অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি। ওই একটিই দোতলা বাড়ি। ওপরের জানলাগুলো সবসময়ই বন্ধ থাকে। একতলায় লোক থাকে, তারা বাঙালি নয়, আবার মিশুকেও নয়। তবে কদিন হলো ধূর্যটিবাবু নামে এক বৃদ্ধ ভদ্রলোক ওই বাড়িতে এসেছেন। তিনি নিজেই অবশ্য এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছিলেন। উনি অবশ্য সকালের দিকে বেরোন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না। ঠান্ডার ধাত, একটুতেই নাকি বুকে কফ জমে যায়, গলা বসে যায়। তিনি অল্প কথা বলেন, কিন্তু তবুও বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু ও তার স্ত্রী খুবই খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আর একজন আছে। তার নাম লক্ষণ। লম্বা চওড়া, যাকে বলে দশাশই চেহারা, কুচকুচে কালো গায়ের রং আর পাথরের মতো বোবা। কাজ করে কিন্তু অসুরের মতো। ভোরবেলায় আসে, কাজ করে রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। ধূর্যটিবাবু ওকে প্রথম দেখেই আঁতকে উঠেছিলেন। ফিস করে বলেছিলেন এই লোকটার কাছ থেকে নাকি সাবধান থাকতে, ও নাকি মানুষ খুন করতে পারে। এ কথা শুনে মহিতোষবাবুর স্ত্রী শিউরে উঠেছিলেন, কিন্তু এক সময় দোর্দণ্ড প্রতাপ মহিতোষবাবুর ভয় পাননি। ভয় পেয়েই বা কি করবেন? সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন, কিন্তু তারপর লোক পাবেন কোথায়? রোজ সন্ধেবেলা ধূর্যটিবাবু এসে মহিতোষবাবুর কাছে তার পুলিশ জীবনের যত সব খুন খারাপির গল্প ছেলে মানুষের মতো শোনেন। লণ্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্য উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। এক
একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা ঘোঁত ঘোঁত শব্দ করেন, অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হলো না, অন্য একটা ঘটনা শুনতে চান, যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন। সময় সময় মহিতোষবাবুর মনে হতো ধূর্জটিবাবু হয়তোবা কোনো ছদ্মবেশী লেখক গল্পের প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মহিতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় এবং রোমাঞ্চকর কাহিনীটা বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছাত্র, মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গে কেমন যেন কতকগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা হঠাৎ পড়ে গিয়ে ঝনঝন করে ভেঙে গেল। এই সন্ধেবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিশ্রী শব্দে ডেকে উঠল। সেই ডাক শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরেই মনে হলো যেন প্রচন্ড ঝড় উঠছে। তিনি জানালার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালি ঢালা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। মনে মনে ভাবলেন এসব কি হচ্ছে, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল তার স্কুলের বন্ধু, একই সঙ্গে পড়তেন তারা। কতই বা বয়স হবে তখন, 13 কি 14। ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতির। তার স্বভাবের সঙ্গে মহিতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মহিতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল না। ওই বয়সেই সে টুকটাক ঝাড়ফুঁক শেখার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। ওঝাদের বাড়ি গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। সে ওঝা কিন্তু সাপের ওঝা নয়, ভূত ঝাড়বার ওঝা। ভৈরবের চেহারাটাও ছিল তেমনি, কালো এবং সন্ডা মার্কা। ছোট করে কাটা চুল, সে চুলে কখনো তেল পড়তো না। আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টার মশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারত না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না। মহিতোষও পারতেন না। কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায়। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাতো তাতে বেচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। এই যেমন ও বলতো ও নাকি ভূত নামানো প্রায় শিখে ফেলেছে। অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল, জানিস, খুব ইচ্ছা করে তিব্বত যেতে, ওখানকার লামারা নাকি প্রেত সিদ্ধ। মহি ভাই, চ না, তোতে আর আমাতে একবার তিব্বত ঘুরে আসি। শোনো কথা, তিব্বত যেন এ পাড়া ও পাড়া, শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসা। মহি মনে মনে এসব ভাবছে। ভৈরব আবার বলে, চল না ভাই, লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে কি হবে? তার চেয়ে যদি প্রেত সিদ্ধ হতে পারিস তাহলে দুনিয়ার সব কিছু চলে আসবে হাতের মুঠোয়। এইসব কথায় মহিতোষ সাড়া দিতে পারতেন না। ভৈরবের হাত থেকে নিস্তার পাবার জন্য শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন। ছুটি হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালিয়ে যেতেন। একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল, সেটার মধ্যে আবার ছুরির ফলার মতো বাঁকা নখ, দেখলে গা শিউরে উঠত। সেই বেঁটে আঙুলের তীক্ষ্ণ নখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল, কি রে, আমায় এড়িয়ে যাচ্ছিস? কিন্তু মনে রাখিস, আমাকে দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে তোর নিষ্কৃতি নেই। আমি তোকে কাছে টানবই। ছেড়ে দে ভাই, ছেড়ে দে,
আমার লাগছে। বলে কোনো রকমে সেদিন মহিতোষ ওর হাত ছাড়িয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু আবার একদিন পাকড়াও করেছিল ভৈরব। বলেছিল, তুই না যাস, আমি একাই তিব্বত যাব। সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেবই। আমার গুরু বলেন, প্রেতাত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্য দেখা দিতে পারে, তবে তার জন্য আত্মাকে প্রচন্ড কষ্ট পেতে হয়। তা যাক, তবু তোর সঙ্গে আমি দেখা করতে আসবো। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল। তারপর বলেছিল, তবে একটা কথা, দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু বলেও খাতির করব না, তোকে মেরে আমার সঙ্গী করে নেব। মহিতোষ তখন ভয়ে থরথর করে কাঁপছে। এদিকে ভৈরব বলেই চলেছে, বল, কথা দে, দেখা করতে আসলে ফেরাবি না, দেখা দিলে কাছে ডাকবি। নিষ্কৃতি পাবার জন্য মহিতোষ তাড়াতাড়ি বলে, এখন মরা টরার কথা বাদ দে ভাই, এখনো ঢের সময় আছে। ভৈরব ছাড়বার পাত্র নয়। দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি, যদির কথা বললাম। বল, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না? না, দেব না। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। সেদিনকার মতো নিষ্কৃতি পেয়েছিল মহিতোষবাবু। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আর তার খোঁজ পাওয়া গেল না। মহিতোষবাবু গল্প বলছিলেন, হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটেই ঢুকলেন মহিতোষবাবুর স্ত্রী। তার মুখে চোখে ভয়ের ছাপ। বললেন, ছাদে নাকি কিসের শব্দ হচ্ছে। মহিতোষবাবুও চমকে উঠলেন। ছাদে শব্দ? একটু মন দিয়ে শোনো, ঠিক শুনতে পাবে। মহিতোষবাবু কান পাতলেন। খুব মৃদু একটা শব্দ, কে যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে। মহিতোষবাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, এই কে? ছাদে কে? কিন্তু কোনো উত্তর পেলেন না। শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়ালো। সে অঙ্গভঙ্গি করে জানালো ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছিল, সে ওটাকে তাড়িয়ে দিয়েছে। ও, যাক, তাও ভালো। কিন্তু পরক্ষণেই মহিতোষবাবু ভাবলেন, তাই বা কেন? এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে এলো? এত যে কাণ্ড হচ্ছে, পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য নেই। সেই যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনছেন, তু শব্দটি করছেন না। বোধহয় ঘটনাটা তার ভালোই লাগছে। মহিতোষবাবু আবার তার কাহিনী শুরু করলেন। বললেন, ভৈরবের কথা একরকম তিনি ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গায় থানার ওসি। একদিন একটা মার্ডার কেস এলো। মহিতোষবাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটাকে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52-53, কালো কুচকুচে গায়ের রং। এই বয়সেও সুঠাম চেহারা, নাক থ্যাপড়া, মুখটা যেন চেনা চেনা লাগছে। বডিটা খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ ডান হাতের 6টা আঙুল দেখেই মহিতোষবাবু চমকে উঠেছিলেন।
আঙুলের নখটা আবার ছুরির ফলার মতো বাঁকা। তাড়াতাড়ি হুকুম করেছিলেন কপালের রক্তটা মুছিয়ে দিতে। একজন কনস্টেবল রক্তের ছাপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগ। বুঝতে বাকি রইল না এই তার সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এ অঞ্চলের এক কুখ্যাত সমাজ বিরোধী। নিজেদের মধ্যে রেষারেষির জন্যই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা, মহিতোষবাবু তা প্রকাশ করলেন না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন, কিন্তু গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন একদিন যে প্রেত সিদ্ধ হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সে হয়ে গেল কিনা একটা ডাকসাইটে সমাজ বিরোধী। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মহিতোষবাবুর ওপরেই। কোথায় কোথায় ভৈরব থাকতো, তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করলো, এই সব তদন্ত শুরু করতে হলো। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এই সব সমাজ বিরোধীদের খুনের কেস নিয়ে মাথা ঘামাবার ইচ্ছাও তার বিশেষ ছিল না। কেসটা ক্রমে ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তার জীবনে আর একটা মারাত্মক ঘটনা শুরু হলো। একদিন রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চল। হঠাৎ মনে হলো কে যেন দরজায় টোকা দিচ্ছে ঠুক ঠুক করে। ঘুম ভেঙে গেল মহিতোষবাবুর, কিন্তু কিছু আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্ন দেখছেন। আবার পাশ ফিরে চোখ বুজলেন। একটু পরে আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসলেন, হাঁকলেন, কে? কোনো উত্তর নেই। 5 মিনিট পর আবার সেই শব্দ, এবারে আরো জোরে। মহিতোষবাবু উঠতে যাচ্ছিলেন, কিন্তু ওর স্ত্রী বাধা দিল। কিন্তু মহিতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, অত অল্পে ভয় পেলে কি তার চলে? সাহসে ভর করে তিনি বললেন, আরে দাঁড়াও, দেখছি। বলে উঠে আলমারি থেকে রিভলভার নিয়ে দরজা খুলতে গেলেন। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল। মহি, আমি এসেছি, খুব দরকার। গলার স্বর শুনে মহিতোষবাবু অবাক, যেন অনেক দিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কই, কোথাও তো কেউ নেই। মহিতোষবাবুর বাড়ির সামনে সরু এক ফালি প্যাসেজ আছে। প্যাসেজটা গিয়ে পড়েছে বড় রাস্তায়। এই প্যাসেজ দিয়েই যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মহিতোষবাবু প্যাসেজের ওপর টর্চ ফেললেন। হঠাৎ দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি, মাথায় ফেট্টি বাঁধা, মুখটা রক্তে জবজব করছে। এ আবার কে? এত রাত্রিরে এখানে কেন? আমি পুলিশ বলে কি লোকটা নালিশ করতে এসেছে? এইসব ভেবে মহিতোষবাবু তাকে কিছু বলতে যাবেন, হঠাৎ স্পষ্ট দেখলেন লোকটা হাতের ইশারায় তাকে ডাকছে। মহিতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন একেবারে ওর 3 ফুটের মধ্যে। আর সঙ্গে সঙ্গে এক চাঙড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। হাত পা অসাড় হয়ে এলো। এ কে? এ তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য! পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, আর হাতের ইশারায় কেবলই ডাকছে। মন্ত্রমুগ্ধের মতো মহিতোষবাবু ভৈরবের পিছনে পিছনে চললেন। গলি থেকে পথে নামলেন। রাস্তা নির্জন, অন্ধকার।
আগে আগে চলেছে ভৈরবের ছায়ামূর্তি, পিছনে মহিতোষবাবু। মাঝে মাঝেই সে পেছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। কোথায় নিয়ে যাচ্ছে, কি উদ্দেশ্য, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মহিতোষবাবু চলেছেন তো চলেছেনই। একটা কথাই শুধু তার মনে পড়ছে, দরজা ঠেলবার সময় ছোট ছেলের গলার আওয়াজ পেয়েছিলেন। ভৈরব বলেছিল খুব দরকার। কিসের দরকার? তবে কি ও ওর খুনির কাছে নিয়ে যেতে চায়? এ কথা মনে হতেই মহিতোষবাবু খুব ভয় পেলেন। এভাবে একা যাওয়া তার উচিত নয়। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না। তার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাতের ওপরেই বসে পড়লেন। চোখ খুলে দেখলেন তিনি ফুটপাতের ওপর অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। কয়েকজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তখন একটা ট্যাক্সি নিয়ে তিনি বাড়ি ফিরে এলেন। এই পর্যন্ত বলে মহিতোষবাবু থামলেন। ধূর্জুটিবাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়েছে, গুটিসুটি আতশোয়া হয়েছিলেন, তেমনই রয়েছেন। কোনো সাড়া শব্দ নেই। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর আবহাওয়া থমথম করছে। বাইরে কতগুলো কুকুর কেন যে এই বাড়িকে লক্ষ্য করে ক্রমাগত ঘেউ ঘেউ করতে লাগলো তাও তিনি বুঝছেন না। ঘরে এই মুহূর্তে মহিতোষবাবু আর ধূর্জুটিবাবু ছাড়া অন্য কেউ নেই। না, ঘরে আরো একজন কখন নিঃশব্দে এসে দরজার চৌকাঠে দাঁড়িয়ে মহিতোষবাবুর কথা শুনছে, কেউ তা খেয়াল করেনি। কেউ? ও কি লক্ষণ? মহিতোষবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, ভালো হয়েছে তুই এসছিস। দে তো বাবা, জানলাগুলো বন্ধ করে, বড্ড ঠান্ডা হাওয়া আসছে। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধূপ ধূপ করে পায়ের শব্দ তুলে জানলাগুলো বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। মহিতোষবাবু একবার ডাকলেন, আরে ও মশাই, আরে ও ধূর্জুটিবাবু, ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। মুখ না তুলেই কফ জড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন ধূর্জুটিবাবু। অগত্যা মহিতোষবাবু আবার শুরু করলেন। তিনি বললেন, সেই ঘটনার পর থেকে প্রায় রাত দুপুরে দরজায় শব্দ হতো। মহিতোষবাবুকে উঠতে হতো। দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিতে গিয়েছিলেন। ওহ, ভৈরবের সে কি রাগ, কি দৃষ্টি! চোখ দুটো যেন হলদে বোতামের মতো, অভিব্যক্তি শূন্য অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তক্ষুনি বুঝি মহিতোষবাবুর ওপর ঝাঁপিয়ে পড়ে ওর 6টা আঙুল দিয়ে টুঁটি চেপে ধরবে। বাধ্য হয়েই মহিতোষবাবুকে বাড়ি বদলাতে হলো। কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধ্যাবেলা, লোডশেডিং, বাড়ি ফিরছিলেন মহিতোষবাবু। দেখলেন গলির মুখে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আর তাকে নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলতে আসে। সেই জন্যই শেষ পর্যন্ত একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছেন মহিতোষবাবু। বললেন, কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতের ঘুমোতে পারতুম না। এখানে এসে মনে হচ্ছে একটু নিস্তার পেয়েছি। গল্প কিন্তু আমার এখানেই শেষ। হ্যাঁ, বলে মহিতোষবাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা সুখ টান দিয়ে বললেন,
এসব কথা কাউকে বলিনি, বলতে চাই না, বললেও কেউ বিশ্বাস করবে না। নেহাত আপনি। কথা শেষ হলো না মহিতোষবাবুর। তার মনে হলো ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরে উঠেছে। কি এত কুয়াশা কোথা থেকে এলো? জানলাগুলো তো সব বন্ধ। এমনি সময় সেই কুয়াশার মধ্যে থেকে ধূর্যটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। মহিতোষবাবু দেখলেন হলদে বোতামের মতো দুটো চোখ কুয়াশার মধ্যেই ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ একটানে খুলে ফেললেন হাতের দস্তানা। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে 6টা আঙুল। অতিরিক্ত আঙুলটার নখটা ছুরির ফলার মতো বাঁকা, তীর তীর করে কাঁপছে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মহিতোষবাবু, কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। দুদিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতোষবাবু। কি যে ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণী ডাক্তার ডেকে এনে তাকে বাঁচায়, কিন্তু ধূর্যটিবাবুর পাত্তা আর পাওয়া যায়নি। সেদিন বিকেলে সেই দোতলা বাড়িতে ধূর্যটিবাবুর খোঁজ নিতে গিয়েছিলেন মহিতোষবাবু। অবাঙালি বৃদ্ধ এক ভদ্রলোক বললেন, 2 দিন আগে হঠাৎ ভোরবেলায় সেই বাঙালিবাবু চলে গেছেন। তিনি এদের কেউ নন, চিনতেনও না। কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য। কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না বলে বাইরের ঘরটা ভাড়া নিয়েছিলেন। মহিতোষবাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভাবলেন, ভৈরব চলে গেল কেন? তবে আজও তিনি ভৈরবকে মনে রেখেছেন। এই কারণেই কি ভৈরব তাকে নিষ্কৃতি দিল? শেষ হলো আমাদের আজকের গল্প। আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকবেন দি বং স্টোরি ওয়ার্ল্ডের।